পশ্চিমবঙ্গে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। দুর্গাপূজার কারণে শিথিল রাত্রিকালীন কারফিউ। এবারও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। এবং অবশেষে প্রেমের টানে রাজপ্রাসাদ ছাড়ছেন জাপানি রাজকন্যা মাকো। এ মাসেই গাঁটছড়া বাঁধছেন কলেজ সহপাঠী কুমড়োর সঙ্গে। $১৩ লাখ ভাতা প্রত্যাখ্যান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। করোনার কারণে এবারও ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে নো এন্ট্রি জোন রাখার নির্দেশনা দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ফলে গেলবারের মতো এবারও মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন না সাধারণ দর্শনার্থীরা। এদিকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের চলমান আংশিক লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে দুর্গাপূজার কারণে ১০ দিন শিথিল থাকবে রাত্রিকালীন কারফিউ। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। অক্টোবর নভেম্বর মাসে ভারতে করোনা তৃতীয় ঢেউ হানা দেবে রয়েছে এমন আশঙ্কা। এই ঢেউ হবে আরও ভয়াবহ, তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় কলকাতা হাইকোর্ট আসন্ন দুর্গাপূজায় গেল বছরের আদেশকেই ফের কার্যকর করার নির্দেশনা দিয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ গত বছরের রায়কে বলবৎ রাখার নির্দেশ দেন। সে হিসেবে ছোট ধরনের মণ্ডপে ৫ মিটার আর বড় মণ্ডপের ১০ মিটার দূরে দর্শনার্থীরা থাকতে পারবেন। মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবেন একমাত্র পূজার আয়োজক কমিটির সদস্যরা। সেটিও আগে থেকে তালিকা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে। নাইট কারফিউ শিথিল করার যে জায়গাটা, সেটাকে যদি কেউ ধরে দেন রাস্তায় এইভাবে কোভিড বিধিকে ভঙ্গ করবো এবং পরিস্থিতিকে আমরা মেনে না নিয়ে আবার ভিড় করব, সেটাও ঠিক হবে না। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে চলমান আংশিক লকডাউনের সময়সীমা ও বিধিনিষেধ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে দুর্গাপূজার কারণে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত্রিকালীন ১৪৪ ধারা শিথিল করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। মাকসুম, আপনাকে ধন্যবাদ। মাকসুম, আদালতের পর্যবেক্ষণ বা রায় এরকমটি হবে বলেই মনে করে কলকাতা এবং কলকাতা সহ আশেপাশে বলা ভালো পশ্চিমবঙ্গের যারা পুজো উদ্যোক্তা তারা কিন্তু সেইভাবেই মণ্ডপের পরিসর তৈরি করেছিলেন। আর সাধারণ মানুষও কিন্তু সেটা বুঝতে পেরেছিলেন যে গত বছর যেরকম ভাবে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা অবজারভেশন দিয়েছিলেন, রায় দিয়েছিলেন যে বড় মণ্ডপের ৫ মিটার দূরে এবং ছোট মণ্ডপের ১০ মিটার দূরে দাঁড়াতে হবে দর্শনার্থীদের। মণ্ডপের ভেতরে কার্যত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। গত বছর যেরকম করেছিলেন ঠিক একই রকম ভাবে এবছরও করবেন এবং তাই হলো আজকে বিজ্ঞ আদালত কিন্তু সেরকমই নির্দেশনা দিয়েছেন। এবং এই গত বছর যিনি মামলা করেছিলেন এই জনস্বার্থ মামলা, এই বছরও সেই মামলার যে পিটিশনকারী সেই যিনি আইনজীবী তিনি পরিষ্কার বলেছেন যে আদালতের যে অবজারভেশন সেটি অত্যন্ত ইতিবাচক এবং সাধারণভাবে সাধারণ মানুষেরও কিন্তু সচেতন বোধ তৈরি হবে এবং তারাও সচেতন ভাবে এই করোনা বিধি মেনে পুজো উদযাপন করবেন। কারণ উৎসব জনস্বাস্থ্য থেকে উৎসব বড় নয়, আদালতের অবজারভেশন কিন্তু আজকেও কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে। এবং গত বছরও যেরকম ভাবে সাধারণ মানুষ মান্যতা দিয়েই পুজো উৎসব উদযাপন করেছিলেন, এবছরও আদালতের অবজারভেশন যে সাধারণ মানুষ কোভিড বিধি মেনেই কিন্তু একই রকম ভাবে দুর্গাপুজো উদযাপন করবেন। আপনি জানেন যে ভারতের যে চিকিৎসক মহল তারা আশঙ্কা করেছেন যে করোনার যে তৃতীয় ওয়েভ সেটি অক্টোবর এবং নভেম্বর মাসে আছড়ে পড়বে ভারত জুড়ে এবং সে কারণেই আদালতের এরকমটি রায় দিয়েছে। একই রকম ভাবে জানে রাখি যে করোনার কারণে এবং আগামী তৃতীয় ঢেউয়ের যে আশঙ্কা সেই সমস্ত মাথায় রেখে কিন্তু রাজ্য সরকারও যে তাদের করোনার বিধিনিষেধ সেই বিধিনিষেধের কিন্তু সময় বাড়িয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত, সেই বিধি বাড়িয়েছে। আপনি জানেন যে পুজোর অক্টোবরের ১০ তারিখ থেকে পুজো ফেস্টিভ্যাল শুরু হবে এবং সেটি কিন্তু কম বেশি চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত ২০ তারিখ পর্যন্ত। ফলত রাজ্য সরকার রাতের যে নাইট কারফিউ যেটি রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাখা হয়েছিল সেই একমাত্র পুজোর এই ১০ দিন ফেস্টিভ্যাল মৌসুমে ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত কিন্তু সেই নাইট কারফিউটা কিন্তু শিথিল করেছে রাজ্য সরকার।
কারণ জানেন যে রাতে ঘুরে ঘুরে সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেন। ফলত সে কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুধুমাত্র সেরকম ওই 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 দিনকেই কিন্তু শিথিল করেন। সার্বিকভাবে আপনি জানেন যে ভারতে এখনো পর্যন্ত করোনায় প্রায় 3.5 কোটি মানুষ আক্রান্ত হয়েছেন, প্রায় 4.5 লক্ষ মানুষের প্রাণ হানি হয়েছে। রাজ্যেও প্রায় 15 লক্ষ মানুষের সংক্রমণ হয়েছে এবং 18,000 মানুষের মৃত্যু হয়েছে এবং শেষ 24 ঘন্টা প্রায় 750 মানুষ সংক্রমণ হয়েছে এবং 15 জনের মৃত্যু হয়েছে। তো এই এমন বাস্তবতায় আদালত এবং সরকার তারা কিন্তু যৌথভাবে চেষ্টা করছে যে কোভিড যে আসন্ন তৃতীয় ঢেউ সেটিকে রক্ষা করেই কিন্তু আগামী দিনে চলার জন্য সবাই একভাবে এগোনোর প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে মাকসুম ভারতের পশ্চিমবঙ্গের যে পুজোর নো এন্ট্রি জোন মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় নিয়ে আমার কাছে সব শেষ। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। এদিকে ভারতে ফের বেড়েছে করোনার সংক্রমণ। একদিনের ব্যবধানে আক্রান্তের হার বেড়েছে 24%। বেশ কয়েকটি প্রদেশে স্কুল কলেজ খুলে দেওয়ার পর শিক্ষার্থীরাও সংক্রমিত হচ্ছে। মুম্বাইয়ের একটি মেডিকেল কলেজের 30 শিক্ষার্থী আক্রান্তের খবর দিয়েছে এনডিটিভি। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে 28 জনই করোনার 2 ডোজ টিকা নিয়েছেন বলেও জানায় সংবাদ মাধ্যমটি। ভারতে 25% মানুষকে ভ্যাকসিনের 2 ডোজ দেয়া হয়েছে, আর 1 ডোজ দেয়া হয়েছে প্রায় 70%কে। 2 ডোজ টিকা নেওয়ার পরও মুম্বাইয়ে 28 মেডিকেল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় ভাবিয়ে তুলেছে অনেককে। দেশটিতে গেল কিছুদিন ধরে সংক্রমণের হার নিম্নগামী হলেও একদিনের ব্যবধানে তা 24% বেড়েছে, যদিও এ সময় মৃত্যু কিছুটা কম দেখেছে দেশটি। ভ্যাকসিন প্রয়োগের পর করোনার প্রকোপ কমে আসায় দেশটির কয়েকটি প্রদেশে খুলে দেয়া হয়েছিল স্কুল কলেজ। আর এবার আক্রান্তের খাতায় নাম লিখিয়েছে দেশটির মহারাষ্ট্র প্রদেশের মুম্বাই শহরের একটি মেডিকেল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আক্রান্ত শিক্ষার্থীদের বেশিরভাগই করোনার 2 ডোজ টিকা নিয়েছিলেন। এদিকে দেশটির কর্ণাটক প্রদেশের বেঙ্গালুরু শহরে কিছুদিন আগেই খুলে দেয়া হয়েছিল 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ক্লাস। নির্দেশ দেয়া হয়েছিল মানতে হবে করোনার সব ধরনের নিরাপত্তা বিধি। তবুও শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে 60 জনের বেশি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এমন খবর প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানটি 20 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 3,38,00,000-এর বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছেন প্রায় 4.5 লাখ। গেল মে মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে ছিল 3 লাখের বেশি, এখন সে সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক প্রায় 23,000-এ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় পর আগামী নভেম্বরে তুলে নেওয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা, খুলে দেয়া হচ্ছে সীমান্ত। তবে আপাতত দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বিভিন্ন দেশে আটকে পড়া অস্ট্রেলীয় নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের স্থায়ী বাসিন্দারা। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। 2020 সালে করোনা মহামারীতে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন অনেকটা হুট করেই মার্চ মাসে বহির্বিশ্বের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এর প্রায় 1.5 মাস পরে স্বল্প আকারে কঠিন শর্ত সাপেক্ষে আটকে পড়া মানুষের সুযোগ হয় নিজ দেশে ফেরত যাওয়ার। তবে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে নাগরিকদের। এতে দেশে বিদেশে আটকে পড়ে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ার নাগরিক ও অন্যান্য ভিসাধারীরা। গত প্রায় 20 মাসে দেশটির করোনা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে প্রবাসী ও শিক্ষার্থীদের দেশ থেকে বের হওয়ার অনুমতি মিললেও অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি মিলেনি আন্তর্জাতিক শিক্ষার্থী ও পর্যটকদের। পর্যটন ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখলেও নাগরিকদের নিরাপত্তার অজুহাতে এতদিন দেশটির আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ ছিল। তবে শেষ রক্ষা হয়নি। গত 3 মাসে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে ছড়িয়েছে করোনার ডেল্টা সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যা। এখনও সিডনি, মেলবোর্ন ও রাজধানী ক্যানবেরা আছে লকডাউনে। সম্প্রতি ভ্যাকসিন গ্রহণের হার বৃদ্ধি পাওয়ায় ক্রিসমাসের আগেই সরকার বর্ডার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে আজ এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন নভেম্বর থেকেই অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আপাতত শুধুমাত্র দেশটির যে সকল রাজ্যে 80% মানুষ করোনা ভ্যাকসিনের 2টো ডোজই নিয়েছে, এমন নাগরিক ও স্থায়ী বাসিন্দারা ভ্রমণের সুযোগ পাচ্ছে। নতুন শিথিল শর্ত অনুযায়ী আগের মতো ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না কাউকে, বরং 1 সপ্তাহ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। তবে দ্রুতই দেশটির অস্থায়ী বাসিন্দা, পর্যটক ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভ্রমণের সুযোগ করে দিতে আশাবাদী সরকার। বিমান স্বল্পতা ও ভ্রমণ ব্যয় বৃদ্ধির কারণে আগামী অন্তত কয়েক মাস অস্ট্রেলিয়া ভ্রমণ অনেকের কাছেই কঠিন সমীকরণে পরিণত হবে।
ভিসা থাকা সত্ত্বেও গত 1.5 বছরে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থে বাংলাদেশি কোনো শিক্ষার্থী আসতে পারেনি। অনেকেই দেশে থেকেই লক্ষ লক্ষ টাকা টিউশন ফি দিয়ে অনলাইনে পড়াশোনা করেছে। বিভিন্ন কঠোর নীতিমালার মার প্যাচে পড়ে অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে দেশে ফিরে গেছে, যে কারণে গত 1.5 বছরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক কমে গেছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, ভিসা পদ্ধতি সহজ করায় আগামী বছরের শুরুতেই হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়তে আসার সুযোগ পাবে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার একটি বড় অংশ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেনি, তাই দেশে ফিরতে চাওয়া মানুষের সংখ্যা অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে লক্ষ লক্ষ। ফ্লাইট স্বল্পতার কারণে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত অন্তত অস্ট্রেলিয়া থেকে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ অত্যন্ত ব্যয়বহুল হবে, এমনটাই ধারণা করছে বিশেষজ্ঞরা। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো দুবাই এক্সপো 2020। এতে অংশ নিচ্ছেন 3 শতাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীও। শিবলি আল সাদিকের রিপোর্ট। চোখ ধাঁধানো ও জমকালো আয়োজনে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত দুবাই এক্সপো 2020। বৃহস্পতিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম 6 মাস ব্যাপী এই এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 64টি দেশের প্রায় 1000 শিল্পী এতে অংশ নেন। প্রায় 4.5 কিলোমিটার জায়গা জুড়ে এক্সপোর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মুগ্ধ করেছে সবাইকে। এই ইতিহাসের গর্বিত অংশীদার বাংলাদেশও। এক্সপো হচ্ছে সম্পূর্ণরূপে একটি কালচারাল এবং এক্সপিরিয়েন্স, প্রতিটি দেশের বিভিন্ন বিষয়, সাংস্কৃতিক বিষয়, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, সামাজিক বিষয় এবং অবশ্যই কিছুটা বাণিজ্যিক বিষয় বা অর্থনৈতিক বিষয় নিয়ে কিছু প্রদর্শনীর আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির মধ্যেই 192টি দেশ দুবাই এক্সপোকে ঘিরে নিজ নিজ অবস্থান থেকে স্বপ্ন দেখছে অর্থনীতি, বিনিয়োগ, সামাজিক অবস্থান, পর্যটন সহ বিভিন্ন বিষয়ে নতুনভাবে গতি সঞ্চার করতে দুবাই এক্সপো সেই ঐক্যের সূচনা করেছে। It's a huge platform. যদি বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান টেক দিস ইন আ ডিফারেন্ট লেভেল, এখানে বাংলাদেশ স্ট্রেংথটা অনেক বাড়তে পারে। আশা করি ভবিষ্যতে আমরা এই বাণিজ্য মেলা থেকে বাংলাদেশ অনেক সুবিধা পাবে, বিশেষ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট আছে। বাংলাদেশও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনীতি, উন্নয়ন, বিনিয়োগ, ব্র্যান্ডিং করতে প্রস্তুত। এই লক্ষ্যে এক্সপো গ্রাউন্ডে উদ্বোধন করা হবে বাংলাদেশ প্যাভিলিয়নের। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়ন উদ্বোধন করবেন। ইতিমধ্যে এক্সপোতে অংশগ্রহণ করতে প্রায় 3 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা দুবাইতে অবস্থান করছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। অবশেষে প্রেমের টানে রাজপ্রাসাদ ছাড়ছেন জাপানি রাজকন্যা মাকো। এ মাসের শেষেই বিয়ে করতে যাচ্ছেন কলেজ সহপাঠী কুমরোকে। এমনকি এ কারণে 13 লাখ মার্কিন ডলারের ভাতাও প্রত্যাখ্যান করেছেন তিনি। রাজকীয় মর্যাদা ত্যাগ করে অবশেষে প্রেমিক কেই কোমুরোকেই বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকন্যা মাকো। পরিচয় 2012 সালে টোকিওতে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়, তারপর প্রণয়। কিন্তু বিয়ের সিদ্ধান্তেই বাঁধে সব বিপত্তি। কারণ জাপানি রাজপরিবারের 1947-এর নিয়ম অনুযায়ী রাজপরিবারের নারী সদস্যরা যদি কোনো সাধারণ পরিবারের ছেলেকে বিয়ে করেন, সেক্ষেত্রে তাকে রাজকীয় উপাধি ত্যাগ করতে হয়। তবে মাকো এসব নিয়মের তোয়াক্কা না করেই বিয়ে করতে যাচ্ছেন কলেজ সহপাঠী প্রেমিককে। এমনকি রাজপ্রাসাদ ছাড়ার সময় এককালীন যে অর্থ দেয়া হয় সেটি নিতেও অস্বীকৃতি জানিয়েছেন মাকো। এজন্য প্রায় 13 লাখ মার্কিন ডলারের ভাতা প্রত্যাখ্যান করেছেন তিনি। যদি শেষ পর্যন্ত মাকো এই সিদ্ধান্তেই অটল থাকেন, তবে যুদ্ধ পরবর্তী জাপানে এটিই হবে প্রথম ঘটনা। সবকিছু ছাপিয়ে তারা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ মাসের শেষেই বিয়ের ঘোষণা দিয়েছেন এই যুগল। যুক্তরাষ্ট্রের একটি ল ফার্মে কাজ করেন কোমুরো। বিয়ের পর সেখানেই থিতু হওয়ার কথা রয়েছে তাদের। এর আগে 2017 সালে বাগদান সারলেও বিয়ে পিছিয়ে যায়। কোমুরোর পরিবারের আর্থিক জটিলতার কারণেই মূলত পিছিয়ে যায় বিয়ে। এদিকে বিয়ের পরপরই মাকুকে রাজপরিবার ছাড়ার পাশাপাশি হারাতে হবে রাজকীয় উপাধি। সাধারণ নাগরিকের মতোই দিতে হবে ভোট, করতে হবে কর পরিশোধ। এমনকি তার ছেলেমেয়েরা রাজপরিবারের সদস্য বলেও বিবেচিত হবেন না। জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর ভাতিজি মাকো ও তার প্রেমিক কোমুরোর বিয়ে নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে বিতর্ক। তবে জাপানে রাজ পরিবার ছাড়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে সম্রাট আকিহিতোর মেয়ে সায়াকো 2005 সালে সাধারণ এক নগর পরিকল্পনাবিদকে বিয়ে করে রাজ পরিবার ত্যাগ করেন। এবার ফুপুর পথে অনুসরণ করতে যাচ্ছেন মাকো।
জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে 30 অক্টোবর পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। দুর্গাপূজার কারণে শিথিল রাত্রিকালীন কারফিউ। এবারও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। এবং অবশেষে প্রেমের টানে রাজপ্রাসাদ ছাড়ছেন জাপানি রাজকন্যা মাকো। এ মাসেই গাঁটছড়া বাঁধছেন কলেজ সহপাঠী কুমড়োর সঙ্গে। $13 লাখ ভাতা প্রত্যাখ্যান। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গেই থাকুন সময়।